ডলার রেট বাজার ভিত্তিক হলে রিজার্ভ নিয়ে আইএমএফ এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের। ওয়াশিংটনে বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রথম দফায় 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে 102টি আসনে। নাগরিকদের ভোট দানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর আসনে ভোট হচ্ছে। কেন্দ্রের পাশাপাশি 2 রাজ্য অরুণাচল প্রদেশের 60 ও সিকিমের 32টি বিধানসভা আসনের সবকটিতেই ভোট গ্রহণ হচ্ছে এই দফায়। এবার মোট 7 দফায় 44 দিন ধরে 543টি আসনে ভোট হবে আর ফল প্রকাশ হবে 4 জুন। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাব তার কাছে। সুব্রত, দেখুন, সম্ভবত ঝুঁকিপূর্ণ বলেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা 277 কোম্পানি কেন্দ্রীয় বা আধা সামরিক বাহিনী নিযুক্ত করেছিল এই পশ্চিমবঙ্গের 42 আসনের মাত্র 3 আসনের নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য। কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই পশ্চিমবঙ্গেই কিন্তু পশ্চিমবঙ্গেই এই নির্বাচনকালীন সহিংসতার ঘটনা ঘটে এবং তাদের আশঙ্কা প্রায় কার্যত সত্যি বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই যে 3টি লোকসভা আসনে আপনি জানেন যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি যে 3টি লোকসভা আসনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খল অবস্থা, বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কোচবিহার যে লোকসভা আসন সেটি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আসন এবং সকাল থেকে যেটা জানতে পারা গেছে যে সকাল থেকে বেশ কিছু বুথের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং স্লো ভোটিং সেটাও যেরকম রয়েছে এবং পারস্পরিক আপনি জানেন যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী বিজেপির পক্ষ থেকে এমনি কোচবিহারের একটি উত্তেজনাকর পরিস্থিতি। ওখানে উদয়ন গুহা স্থানীয় একজন তৃণমূল নেতা এবং রাজ্য সরকারের একটা মন্ত্রীও, তার সঙ্গে নিশীথ প্রামাণিকের একটি রাজনৈতিক যে বৈরিতা সেটি অনেক বছর ধরেই চলছিল। ফলত ভোট বাক্সে বা ভোটের সময় সেটি সামগ্রিকভাবে সামনে এসে পড়েছে। এখনো পর্যন্ত সেখানে অস্থিরতা কিংবা ভোট সহিংসতার খবর ছাড়া বাকি পশ্চিমবঙ্গের 2টি আসন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট চলছে। যেটা বলছিলাম যে আজকে সকাল 7টায় ঘড়ির কাঁটা যখন 7টাতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রশাসিত 4টি এবং 17টি রাজ্যে ভোট শুরু হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত বাকি যে সমস্ত রাজ্যগুলোতে ভোট হয়েছে এখনো পর্যন্ত মোটের ওপর পুরোপুরি শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট এগিয়ে চলছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক কত সংখ্যক ভোট কাস্টিং হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম নোটিফিকেশন বা সাংবাদিকদের কোনো ব্রিফিং করা হয়নি। তবে পরবর্তীতে যখন আমরা জানতে পারবো যে এখনো পর্যন্ত এই যে 7টা থেকে যে ভোট চলছে এখনো পর্যন্ত 2-2.5 ঘন্টায় কি পরিমাণ ভোট পড়েছে সেই তথ্য কিন্তু আপনাদের সামনে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণের প্রথম 2 ঘন্টা আমার কাছে থাকা ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। রিজার্ভ ধরে রাখার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এদিকে আলাদা বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন আইএমএফ প্রধান। তবে ডলার রেটের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অর্থমন্ত্রী। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime
that will be important to build external resilience and build buffers and build reserves. আইএমএফের কর্মকর্তা বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয়। Bangladesh was also hit by a confluence of shocks, or I would say multiplicity of shocks. The war in Ukraine, tensions disrupted the recovery from the COVID-19 pandemic. So they have embarked on macroeconomic adjustment, which is aimed at stabilizing the economy. When you think in terms of the program, this is a program owned by the government, supported by the IMF. এদিকে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে হাজির হন আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর। তিনি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন। Also gave to the United States another comparative advantage. বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই কথাটা বলছে যে আমাদের রিজার্ভ সংকট হবে। বাংলাদেশের মার্কেটে বর্তমানে 5টি রেটে ডলার লেনদেন চলছে। যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফের মতোই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করার পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক। আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দের সঙ্গে শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করেই আমি কিন্তু আজকেও সারা দেশে প্রতিটি মানুষকে আমি আহ্বান জানিয়েছি, আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমরা আবাদ করব, আমাদের ফসল আমরা উৎপাদন করব এবং আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা খাবো। উদ্বৃত্ত হলে আমরা মানুষকে সাহায্য করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তিনি শুধু তাই না, গবেষণার উপরে গুরুত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশে আজকে কৃষিতে গবেষণার যে কটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা যেমন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সেটাও কিন্তু জাতির পিতার হাতে করা। ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, আমরা যে জায়গাটা আছি এবং আমাদের সংসদ ভবন, ন্যাম ভবন এখানে কিন্তু পাট গবেষণা ইনস্টিটিউট এবং এখানেই কিন্তু পাটের ক্ষেতও ছিল একসময়। কাজে সেইগুলিতে এবং আমাদের তুলা উন্নয়ন বোর্ড তিনি করে দেন। মাছ উৎপাদন কিন্তু শুধু ধান উৎপাদন বা তরি তরকারি উৎপাদন সেটা বোঝায় না। কৃষিকে আমরা এভাবে দেখি সার্বিকভাবে, যে এর সাথে দানাদার ফসল থেকে নিয়ে শুরু করে আমাদের মাছ, মাংস, মুরগি, আমিষ যা কিছু সবকিছু মিলেই কিন্তু কৃষি। পাট আমাদের সব থেকে অর্থকরী ফসল ছিল। চা আমাদের অর্থকরী ফসল ছিল, যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। প্রযুক্তিগত কারণে সরাসরি সম্প্রচারে কিছুটা বিঘ্ন ঘটেছিল। গণভবনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রংপুরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরি করছে একটি চক্র। টাকা দিলেই ফেরত দিচ্ছে মিটার। ভুক্তভোগীরা বলছেন সে মিটারই আবার বিদ্যুৎ অফিস ফি নিয়ে সংযোগ দিচ্ছে। চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত সবাই। যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিভিন্ন এলাকায় অভিনব উপায়ে চুরি করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার। চুরি করার পর সেই মিটারের জায়গায় সাটিয়ে দেওয়া হচ্ছে একটি ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে ফোন দেওয়ার পরে তাদের দাবিকৃত টাকা পাঠিয়ে দেওয়া হলে মিলছে প্রতিষ্ঠানটির মিটার। রংপুরের মিঠাপুকুর উপজেলার জৌস ইটভাটার স্বত্বাধিকারী ইস্তিয়াক জানান, রাতে হঠাৎই বিদ্যুৎ চলে গেলে প্রথমে লোডশেডিং ভাবেন তিনি। পরে প্রতিষ্ঠানটি নিরাপত্তারক্ষী দেখেন মিটার খোলা। পরে সেখানে একটি মোবাইল নম্বর লাগানো দেখতে পান। সেই নম্বরে ফোন দিলে চাওয়া হয় টাকা। পরে টাকা দিলে মিটার কোথায় আছে জানানো হয়। এই প্রতিষ্ঠানের মতো একাধিক প্রতিষ্ঠানে মিটার চুরির পর একই উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। ভুক্তভোগীরা বলছেন, টাকা দিয়ে মিটার উদ্ধারের পর আবারও সংযোগ ফি নিয়ে সেই মিটারই লাগিয়ে দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। মুক্তিপণের মতনই একটা নতুন কৌশল। ধরেন যে ব্যবসা প্রতিষ্ঠানের মিটারগুলো নিচ্ছে, নিয়ে আবার একটা সিরকুট ফোন নাম্বার দিয়ে যাচ্ছে। পরের দিনে চোরের কাছে ফোন দিচ্ছেন, চোরের টাকা চাচ্ছে, টাকা দিলে আবার ফির ওটা দিচ্ছে। থানা যাও জিডি করো, সেখানে আবার 1000 টাকা দিয়ে জিডি করো, আবার ফির মিটার আনবে যাও, আবার ফির টাকা দাও 3000, এরকম করি 13000 টাকা গেল। নেটা বিডি গেল বোধহয় বিদ্যুৎ থেকে এসে লাগিয়ে দিয়ে যাবে,
এই ভেজাল হয়ে থেকে লাগবে তো কিছু টাকা। যদিও সমিতির এই কর্মকর্তা জানালেন, বৈদ্যুতিক মিটার চুরি হয়ে গেলেই শুধু ফি নেয়ার নিয়ম রয়েছে, তবে একই মিটারে কেন টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। এটি মিটারে অর্ধেক টাকা দিতে হয় নর্মালি যদি চুরি হয়ে যায়, যদি রিকভারি না হয় সেই ক্ষেত্রে। কিন্তু চুরি হওয়ার পর যদি মিটারটা পাওয়া যায়, যদি টেস্ট করি ভালো করা যায়, তাহলে আমরা এটা ছাড়াও দিতে পারি। আর রংপুর পুলিশ সুপার জানালেন, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে হয়তো বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক মিটার চুরির বিষয়ে প্রত্যেকটা আমাদের থানা ইউনিটকে বলা আছে, আবারও আমাদের নির্দেশনা থাকবে যেন এই সংক্রান্তে কোনো ধরনের কোনো যদি অভিযোগ আসে তারা যেন এটা যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। খরচ ও দুর্ভোগের পাশাপাশি চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত ভুক্তভোগীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতারা নিজেরাই দাম বাড়ানোর জন্য দায়ী বলে দাবি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির। আর এফবিসিসিআই বলছে পণ্যের দাম বৃদ্ধি বা কমার জন্য দায়ী সরবরাহ পরিস্থিতি। তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজি আছে স্বীকার করে বলেন, সময় এসেছে তাদের চিহ্নিত করার। এদিকে ক্যাব বলছে, দাম নিয়ন্ত্রণে বাজারে পণ্যের সরবরাহ ও যোগানে যেন বিঘ্ন না হয় তা দেখতে হবে সরকারকে। দেশের বাজারে হঠাৎই কোনো না কোনো পণ্যের দাম বাড়ে, কিন্তু কমানোর ক্ষেত্রে গড়িমসি করেন ব্যবসায়ীরা। এ যেমন দীর্ঘদিন আলুর দাম কম থাকার পর ভরা মৌসুমে দাম গিয়ে ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। অভিযোগ, কোল্ড স্টোরে বেশি মজুত করে ছাড়ছেন কম, তাতেই চড়েছে বাজার। রোজায় 130 টাকা ছুঁয়েছে 1 কেজি খেসারি ডালের দাম। বর্তমান বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা, কেননা কেজি নেমেছে সেঞ্চুরিতে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, উৎসব আসলে বেশি ক্রয়ের প্রবণতা বাড়ে। ঠিক এই পরিস্থিতির সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। আমার চিনি লাগবে 1 কেজি, আমি নিলাম 10 কেজি। পেঁয়াজ লাগবে 2 কেজি, আমি নিলাম 20 কেজি। নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের কারণেই আমরা জিনিসের দাম বাড়ায় দিই। এদিকে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই বলছে, ডলারের দামের তারতম্যের কারণে আমদানি নির্ভর পণ্য সবসময় দাম বেশি, তবে এখন বাজারে সরবরাহ বেশি, যার জন্য কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। তো ভোক্তার এট এ টাইম চাহিদার কারণে এটা একটা কারণ বাজার কিছু বাড়ার। এখন ওটা শেষ হয়ে গেছে, এটা এখন আর নাই, যার জন্য প্রত্যেকটা পণ্যই এখন নিম্নমুখী হয়েছে বাজার। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী। আমদানি ও দেশীয় পণ্য মজুত করে মন গড়া দাম নির্ধারণ না করতে পারে, তার দিকে নজর দেওয়া জরুরি। মুক্তবাজার যখন সত্যিকার মুক্তবাজার হিসাবে কাজ করে, সে সময়ে কিন্তু হঠাৎ করে বাড়া, হঠাৎ করে কমা, এটা হওয়ার সম্ভাবনা কম। হঠাৎ করে চাহিদা যদি না বাড়ে, তাহলে অস্বাভাবিক হ্রাস বৃদ্ধির সম্ভাবনা কম। ঈদে রাজধানী কেন্দ্রিক মানুষের সংখ্যা এখন কম, তবে আগমন বাড়লে তার সুযোগে পণ্যের দাম যেন না বাড়াতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় টানা 3 দিনের মতো তাপমাত্রার পারও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে জেলা আবহাওয়া অফিসের সামনে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, পিছনে যে সড়কটি দেখছেন এটি মূলত চুয়াডাঙ্গার প্রধান সড়ক এবং গ্রামে অঞ্চল থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াত সেটি কিন্তু কমছে। এবং আমি এখানে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন গত 3 দিন ধরে কিন্তু এখানে প্রচন্ড গরম অনুভব হচ্ছে এবং যার কারণে কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি চুয়াডাঙ্গার এখানে আবহাওয়া অফিসের যিনি সিনিয়র কর্মকর্তা আছে তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 3 দিন ধরে এই চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে এখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার কারণে বেশি গরম অনুভব হচ্ছে এবং এটি কিন্তু গত 3 দিন ধরে হচ্ছে। এবং আজকে সকাল 9টায় কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগতির দিকে এবং সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করছে 33 ডিগ্রি এবং এটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে এবং সাধারণ মানুষকে কিন্তু বিভিন্ন চলাচলে কিন্তু তারা অনুরোধ জানাচ্ছেন যে তারা যেন সবসময় একটু যেখানে ছায়াযুক্ত এবং ঠান্ডাযুক্ত স্থানে থাকে তার পরামর্শ কিন্তু দিয়ে যাচ্ছে। তবে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি চুয়াডাঙ্গা, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যেহেতু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে, সেহেতু সাধারণ মানুষের তারা নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছে যে এখন কিন্তু গরমের তীব্রতার কারণে হিট স্ট্রোক এবং ডায়েরিয়া
জনিত রোগে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। এই বিষয়ে কিন্তু তারা নানাভাবে সতর্কতা জারি করেছে এবং এছাড়া হাসপাতালগুলোতেও কিন্তু উপচে পড়া কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো চুয়াডাঙ্গা যে উপর দিয়ে তার প্রভাব নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM রাশেদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে শুরু ভোট উৎসব, চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। শেষ হবে সন্ধ্যা 6:30টায়। দেশ জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। এবং ডলার রেট বাজার ভিত্তিক হলে রিজার্ভ নিয়ে IMF এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের, পরামর্শ সংস্থাটির। ডলারের দাম নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন অর্থমন্ত্রী। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।